হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মেসোপটেমিয়ার সমাজ ব্যবস্থা সম্পর্কে, অর্থাৎ মেসোপটেমিয়ার সভ্যতার সমাজ ব্যবস্থা বা সামাজিক অবস্থা বা সোশ্যাল কন্ডিশনটা, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত এই যে মেসোপটেমিয়ার যে সমাজ ব্যবস্থা রয়েছে, সেই সমাজ ব্যবস্থা আলোচনার ক্ষেত্রে যে বিষয়গুলি রয়েছে সেটা হলো, দেখো যে মেসোপটেমিয়ায় প্রাচীন রাজবংশের কালে সংঘবদ্ধভাবে সমাজ কাঠামোটা গড়ে উঠেছিল। তাহলে মেসোপটেমিয়ার যে সমাজ কাঠামো সেটা কিভাবে গড়ে উঠেছিল? সংঘবদ্ধ সমাজ কাঠামো কিন্তু গড়ে উঠেছিল। এর সাথে সাথে আমরা কি দেখবো? তবে উৎপাদনের উদ্বৃত্তের অসম বন্টনের কারণে এই সমাজে কিন্তু বহু স্তরভাগ ছিল। ঠিক আছে, সমাজে উচ্চতর শ্রেণী অবস্থান করতো। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, এই যেহেতু এখানে বলছে স্তর ভাগ ছিল, অর্থাৎ মেসোপটেমিয়ার যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় কোন কোন স্তরের মানুষ বসবাস করতো। দেখা যাচ্ছে কি যে স্তর ভাগ লক্ষ্য করতে পারছি, অর্থাৎ কিন্তু যে বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এই মেসোপটেমিয়ার সমাজের মধ্যে কিন্তু বিভিন্ন স্তরের মানুষের অস্তিত্ব লক্ষ্য করা গেছে। ঠিক আছে, মূলত আমরা বলতে পারি এখানে তিনটি শ্রেণীর মানুষের অস্তিত্ব লক্ষ্য করা গেছে: উচ্চতর শ্রেণী, মধ্যতর শ্রেণী এবং নিম্ন স্তর শ্রেণী। অর্থাৎ উচ্চ শ্রেণীভুক্ত মানুষরা বসবাস করত, নিম্ন শ্রেণীভুক্ত এবং মধ্য শ্রেণীভুক্ত, এই তিনটি স্তরের কথা মূলত প্রথমত আমরা কিন্তু এই বিষয়টা বলতে পারি। আচ্ছা দেখো, এখানে আমরা প্রথমত যে জানবো আর কি, যে উচ্চ শ্রেণীভুক্ত। তাহলে উচ্চ শ্রেণীভুক্ত মানুষেরা কিন্তু এখানে আর কি যে অবস্থান কিন্তু করতো। ঠিক আছে, তারপরে আমরা দেখবো এখানে ছিল কিন্তু যে মধ্য শ্রেণীভুক্ত। প্রথমেই বললাম তিনটা শ্রেণীর কথা মূলত আমরা জানতে পারবো: উচ্চ শ্রেণীভুক্ত, মধ্য শ্রেণীভুক্ত এবং নিচের স্তরে অর্থাৎ নিম্ন শ্রেণীভুক্ত। তাহলে কি বললাম, এই যে মেসোপটেমিয়া যে সমাজটা ছিল, এখানে আমরা তিনটি স্তর ভেদের কথা জানতে পারছি: উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। দেখো এখানে বলছে যে উচ্চ শ্রেণীতে অবস্থান করতো কারা? পুরোহিত, অভিজাত, বণিক, শিল্পপতি এবং উচ্চ পদস্থ সরকারি কর্মচারীরা। এবং যারা এই উচ্চতর শ্রেণীতে ছিল বা উচ্চ শ্রেণীভুক্ত ছিল, তাদেরকে কিন্তু ওয়াইলাম বলা হতো। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, মধ্য শ্রেণীভুক্ত। মধ্য শ্রেণীভুক্ত যারা ছিল তাদেরকে কিন্তু মুশকের নাম নামে পরিচিত বা তাদেরকে মুশকের নাম বলা হতো। আর একেবারে এই যে নিচের স্তর বা নিম্ন শ্রেণীভুক্ত যারা ছিল তাদেরকে কি বলা হতো? তাদেরকে কিন্তু ওয়ার্ডিম কিন্তু বলা হতো। তাহলে দেখো, প্রথম মতো আমরা জানলাম এক্ষেত্রে মেসোপটেমিয়ার স্তরভেদ সম্পর্কে। উচ্চ স্তরে ছিল, মধ্য স্তরে ছিল এবং নিম্ন স্তর বা নিচের স্তরে ছিল। উচ্চ স্তরে যারা ছিল তাদেরকে কি বলা হতো? দেখলাম আমরা ওয়াইলাম বলা হতো। তারপরে মধ্য শ্রেণীভুক্ত যারা ছিল তাদেরকে বলা হতো মুশকের নাম। তারপরে নিম্ন শ্রেণীভুক্ত যারা ছিল তাদেরকে বলা হতো ওয়ার্ডিম। এবারে আমরা জানবো যে উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী এবং নিম্ন শ্রেণীতে কারা অবস্থান করতো বা কাদের নাম রয়েছে। আচ্ছা দেখো, উচ্চতর শ্রেণীতে অবস্থান করতো পুরোহিত, অভিজাত, বণিক, শিল্পপতি এবং উচ্চ পদস্থ সরকারি কর্মচারীরা। যারা কি বলে মধ্য শ্রেণীভুক্ত ছিল, তাদের মধ্যে ছিল চিকিৎসক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণীর কারিগর। ঠিক আছে, এবং যারা একেবারে নিচের স্তরে ছিল সমাজের, তাদের মধ্যে ছিল কৃতদাস, ভূমিদাস এবং সাধারণ শ্রমিক। তাহলে নিচের স্তরের মধ্যে কাদের অবস্থান ছিল? সাধারণ শ্রমিকের অবস্থান ছিল। সেখানে আমরা কৃতদাসের অস্তিত্ব লক্ষ্য করতে পারছি, ভূমিদাসের অস্তিত্ব লক্ষ্য করতে পারছি। কৃতদাসের কিন্তু যে বিভিন্ন উৎস রয়েছে, বিভিন্নভাবে কিন্তু এখানে কৃতদাসে কিন্তু পরিণত হচ্ছে। যুদ্ধে হেরে গিয়ে কৃতদাসে পরিণত হচ্ছে, আত্মবিক্রয় করে কৃতদাসে পরিণত হচ্ছে। কেউ কেউ কি দেখা যায় যে মানে জন্মসূত্র থেকেই কৃতদাসে পরিণত হচ্ছে, কেউ কেউ শাস্তিদানের মাধ্যমে কি হচ্ছে? কৃতদাসে পরিণত হচ্ছে। কৃতদাসত্বের কিন্তু বা কৃতদাসের কিন্তু বিভিন্ন উৎস কিন্তু সেক্ষেত্রে রয়েছে। আচ্ছা, এখানে বলা যায় যে প্রথম শ্রেণীর মানুষজন বসবাস করত বহুতল ও বহু কামরা বিশিষ্ট বাড়িতে এবং তারাই রাজ্যের কিন্তু সিংহভাগ সম্পত্তির মালিক ছিল। এই সিংহভাগ সম্পত্তি বলতে বোঝানো হচ্ছে প্রায় অনেকটাই, অর্থাৎ অধিকাংশ সম্পত্তিরই কিন্তু মালিক ছিল এই রাজ্যে, মানে আর কি এই যে
যারা প্রথম শ্রেণীর মানুষ ছিল, ঠিক আছে, যারা উচ্চ শ্রেণীভুক্ত ছিল বা প্রথম শ্রেণীর মানুষ ছিল, তারাই কি হতো, রাজ্যের সিংহভাগ সম্পত্তি অর্থাৎ বলা যায় যে অধিকাংশ সম্পত্তির কিন্তু মালিক ছিল। এছাড়াও কোন কোন বিষয়গুলো রয়েছে দেখো, এখানে বলা যায় যে মেসোপটেমিয়ায় কিন্তু আমরা বিভিন্ন সমাধি লক্ষ্য করতে পারি। তো যেসব সমাধি পাওয়া গেছে সেখানে কি হতো, সামাজিক স্তর ভেদের প্রমাণটা পাওয়া গেছে। অর্থাৎ এই যে আমরা সামাজিক স্তরভেদ সম্পর্কে জানছি, উচ্চ শ্রেণীভুক্ত, মধ্য শ্রেণীভুক্ত, নিম্ন শ্রেণীভুক্ত, তো এই স্তরভেদের প্রমাণটা আমরা কোথা থেকে পেয়ে থাকছি, আমরা মেসোপটেমিয়ায় যে সমস্ত সমাধিগুলি পাওয়া গেছে সেটার উপর ভিত্তি করে কি হচ্ছে, এই স্তরভেদের কিন্তু প্রমাণটা পাওয়া যায়। বিত্তবানদের সমাধিতে কি পাওয়া গেছে, মিলেছে, অর্থাৎ পাওয়া গেছে বহুমূল্য অলংকার, ঐশ্বর্য, যেটা সাধারণের সমাধিতে কিন্তু লক্ষ্য করা যায় না। অর্থাৎ সাধারণ মানুষের যে সমাধি রয়েছে তাদের সমাধির মধ্যে কিন্তু এত বহুমূল্যের অলংকার, ঐশ্বর্য, এই সমস্ত কিছু কিন্তু লক্ষ্য করা যায় না। সেগুলো কাদের সমাধিতে লক্ষ্য করা যাবে, যারা যে সমাজের উচ্চ শ্রেণীভুক্ত ছিল, যারা আর কি বিত্তবান ছিল, তাদের সমাধির মধ্যে কিন্তু পাওয়া যায় এই সমস্ত বহুমূল্যের অলংকার। অন্যদিকে কি, সমাজের তৃতীয় শ্রেণীর একমাত্র অবলম্বন ছিল তাদের শ্রম, তাদের যে পরিশ্রমটা ছিল বা শ্রমটা ছিল, সেটাই কিন্তু সমাজের যারা তৃতীয় শ্রেণীভুক্ত ছিল, অর্থাৎ এই যে নিম্ন স্তরের যে মানুষ ছিল, তাদের কিন্তু সমাধির ক্ষেত্রে বা তাদের একমাত্র জীবনের অবলম্বন ছিল তাদের কিন্তু শ্রমটা। তবে মেসোপটেমিয়ার এই তৃতীয় শ্রেণীতে নিজেদের শ্রমের বিনিময়ে কিন্তু অবস্থার উন্নতি ঘটাতে পারত, সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা ছিল না। মেসোপটেমিয়ার যে সমস্ত অধিবাসীরা ছিলেন, বিশেষত এই যে তৃতীয় শ্রেণী যারা ছিল, তারা কিন্তু নিজেদের শ্রমের মাধ্যমে, শ্রমের বিনিময়ে কি হচ্ছে, তাদের অবস্থার কিন্তু উন্নতি ঘটাতে পারত, সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো রকমের কিন্তু কোনো বাধা ছিল না। তারপরে আমরা দেখতে পাবো যে সুমেরীয় সমাজে কি হতো, যুদ্ধবন্দীরাই একমাত্র দাস বা কৃতদাসে কিন্তু পরিণত হতো। তবে প্রাচীন রোমান সভ্যতার ন্যায় অর্থাৎ মতো, এই যে মেসোপটেমিয়া সভ্যতা রয়েছে, এই মেসোপটেমিয়া সভ্যতা আলোচনার ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ন্যায় শব্দটা বা ন্যায় কথাটা পেয়ে থাকবো। তো এই ন্যায় কথাটা বলতে বোঝানো হয় মতো, ঠিক আছে। তাহলে কি বলছে, প্রাচীন যে রোমান সভ্যতা ছিল, সেই সভ্যতার ন্যায় অর্থাৎ মতো, এখানে কৃতদাসের সঙ্গে কিন্তু অমানসিক ব্যবহারটা করা হতো না। এমনকি এখানে একজন দাস কিন্তু স্বাধীন নারীকে বিয়ে করতে পারতো এবং তাদের কিন্তু সন্তানদের মুক্ত হিসেবেই কিন্তু ঘোষণাও করা হতো, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও দেখো রয়েছে, আবার বলা যায় যে অর্থের বিনিময়ে কি হতো, দাসত্ব থেকে কিন্তু মুক্তও হওয়া যেত। তাহলে এই সমাজে কি হচ্ছে, অর্থের বিনিময়ে কি হচ্ছে, এই যে দাসত্ব, যে দাস হয়ে যাচ্ছে, সে কিন্তু অর্থের বিনিময়ে সেই দাসত্ব থেকে কিন্তু মুক্তি হতে পারছে বা মুক্ত হতে পারছে। তবে অন্যান্য প্রাচীন সভ্যতার ন্যায় অর্থাৎ মতো মেসোপটেমিয়ায় কি হতো, হাটে বাজারে দাস কেনা বেচা চলতো। এবং স্যামুয়েল ক্র্যামারের লেখা থেকে কি জানা যায়, সুমেরে কৃতদাস ছিল বেশ সস্তা সুলভ, অর্থাৎ সুমেরের যে কৃতদাসরা ছিল, সেই কৃতদাসরা কিন্তু বেশ সস্তা সুলভ ছিল। সেটা আমরা কোথা থেকে জানতে পারছি, স্যামুয়েল ক্র্যামারের লেখা থেকে জানতে পারছি। একজন দাসের দাম একটা গাধার থেকেও কম ছিল। তাহলে সেক্ষেত্রে অনুমান করে নেওয়াই যেতে পারে যে সুমেরের এই কৃতদাসরা কতটা সস্তা সুলভ ছিল। এবং সুমেরীয় সমাজে কিন্তু কৃতদাসীদেরও অস্তিত্ব ছিল। দেখো, এতক্ষণ আমরা কৃতদাস সম্পর্কে জানছি, তাহলে সুমেরীয় যে সমাজটা ছিল, সেখানে শুধুমাত্র কিন্তু কৃতদাসের অস্তিত্ব লক্ষ্য করা যায় না, সেখানে আমরা কৃতদাসীদেরও কিন্তু অস্তিত্বটা লক্ষ্য করতে পারছি। এছাড়াও কি, মেসোপটেমিয়ায় সাধারণ নারীরা সম্পত্তি রাখতে পারত। এ কারণে বলা যায় বা বলা হয়, প্রাচীন অন্যান্য সভ্যতার তুলনায় মেসোপটেমিয়ার মেয়েরা অনেকটা বেশি স্বাধীন ছিল। এরকম বলার কারণ কি, তার কারণ মেসোপটেমিয়ায় কি হতো, নারীরা সম্পত্তি রাখতে পারতো, তাদের একটা সম্পত্তি রাখার অধিকারটা ছিল, যার কারণে বলা হচ্ছে অন্যান্য যে সমস্ত বিভিন্ন প্রাচীন সভ্যতা রয়েছে, সেই প্রাচীন সভ্যতার তুলনায় কি হচ্ছে, মেসোপটেমিয়ার যে নারীরা বা মেয়েরা ছিল, তারা কিন্তু অনেক বেশি স্বাধীন ছিল। বিভিন্ন ধরনের কারিগরি কাজে, শিল্প ও ব্যবসার কাজে তাদের কিন্তু অংশগ্রহণের নজির আছে। অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন কারিগরি কাজে হোক বা শিল্পের কাজে তারা কিন্তু অংশগ্রহণ করতো, সেই নজরটাও কিন্তু পাওয়া যায়। এবং এমনকি উপযুক্ত কারণ দর্শিয়ে তারা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদটাও কিন্তু ঘটাতে পারতো। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে মেসোপটেমিয়ার এই যে নারীরা ছিল এখানে এই সমাজে, তারা কিন্তু বলা যায় যে যথেষ্ট স্বাধীন কিন্তু ছিল। দেখো, মেসোপটেমিয়ার সমাজ ব্যবস্থার মধ্যে
আমরা কোন কোন বিষয়গুলো জানলাম, সেখানে আমরা জানলাম কোন কোন শ্রেণীর মানুষ বসবাস করছে বা স্তরভেদ সম্পর্কে জানলাম, এবং স্তরভেদের কথা আমরা কোথা থেকে জানতে পারি সেটা সম্পর্কে জানলাম। এবং এখানে আর কি যে কৃতদাসীদের যে অস্তিত্বের যে ব্যাপার আছে, নারীদের অধিকারের ব্যাপার যে আছে, বা নারীরা কতটা স্বাধীন ছিল, মেয়েরা কতটা স্বাধীন ছিল, এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।